ওকে, শুনতে পাচ্ছি সবাই? হ্যাঁ স্যার। তাহলে দেখো, ইলুয়েন্ট মোবাইল ফেসটা এটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে তুমি দেখো, স্যার এটা আবার একটু বোঝাবেন? আবার বোঝাচ্ছি। এখানে দেখো, প্রথমে আমি বেস লাইন, যেটা এখানে একটা লাইন টানা হয়, হ্যাঁ, লাইন টানার পরে এর মধ্যে আমরা কি দিচ্ছি, দুটো কম্পাউন্ডের যে মিক্সচার অফ কম্পাউন্ড আছে সেটা এখানে আমরা প্লেস করছি ক্যাপিলারির মাধ্যমে। ছোট্ট একটুখানি একটা ডট প্লেস করব জাস্ট কম্পাউন্ডটা, ঠিক আছে? তাহলে কম্পাউন্ডটা এবার যখন উপরের দিকে উঠবে, ইলুয়েন্টটা যেটা আছে, যেটা সলভেন্টটা আছে, সেটা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, তখন এই দুটো কম্পাউন্ডকে নিয়েই উঠবে। কিন্তু একটা কম্পাউন্ড বেশি তাড়াতাড়ি উঠবে, একটা কম উঠবে, এটা ডিপেন্ড করবে ওর অ্যাডজর্পশনের উপরে। যদি অ্যাডজর্পশন বেশি হয় তাহলে কম উঠবে না বেশি উঠবে বলো? কম উঠবে। কম উঠবে। অ্যাডজর্পশন যদি কম হয় তাহলে বেশি উপরে উঠবে। তাহলে হ্যাঁ এইরকম ভাবে স্যার। দুটো আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে এখানে একটা দুটো স্পট আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল। তাহলে দুটো স্পট সেপারেট হয়ে গেল। তাহলে এইখানে এই যে সেপারেশনটা, এইটাকে আমরা একটা ফ্যাক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটার নাম হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টর বা আরএফ ভ্যালু। তাহলে দা রিলেটিভ অ্যাডজর্পশন অফ ইচ কম্পোনেন্ট অফ দ্য মিক্সচার ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ ইটস রিটার্ডেশন ফ্যাক্টর অর আরএফ ভ্যালু। আরএফ ভ্যালু ব্যাপারটা কি? মনে করো একটা কম্পাউন্ড এত দূর অব্দি উঠেছে, এইটা মনে করো কম্পাউন্ডের স্পটটা, যেটা এত দূর অব্দি উঠেছে কম্পাউন্ডটা। আরএফ ভ্যালু হবে যে সলভেন্টটা মনে করো এত দূর অব্দি উঠেছে, এটা হচ্ছে সলভেন্ট ফ্রন্ট। তাহলে সলভেন্টটা যত দূর উঠেছে আর কম্পাউন্ডটা যত দূর উঠেছে, তাহলে কম্পাউন্ড যত দূর উঠেছে বাই সলভেন্ট যত দূর উঠেছে, মানে ডিস্টেন্স ট্রাভেল বাই কম্পাউন্ড ডিভাইডেড বাই ডিস্টেন্স ট্রাভেলড বাই সলভেন্ট। সলভেন্টটা তো বেশি উপরে উঠবে, তাই না? কারণ সলভেন্টের তো কোনো অ্যাট্রাকশন নেই কারোর সাথে, কম্পাউন্ডটা তো অ্যাট্রাকশন আছে, কম্পাউন্ডটা কম উপরে উঠবে। তাহলে এখানে দেখো আরএফ ভ্যালুটা কাকে বলছে, এখান থেকে প্রশ্ন আসবে আরএফ ভ্যালু থেকে। আরএফ ভ্যালু তোমাকে দিয়ে দিয়ে বলবে যে এর আরএফ ভ্যালু, দুটো কম্পাউন্ডে আরএফ ভ্যালু দিয়ে বলবে কার অ্যাডজর্পশন বেশি, বলো? বলতে পারবো? আরএফ ভ্যালু দিয়ে দিলে অ্যাডজর্পশন বেশি হবে না কম হবে? তাহলে ডিস্টেন্স মুভড বাই সাবস্টেন্সেস ফ্রম বেসলাইন এক্স ডিভাইডেড বাই ডিস্টেন্স মুভড বাই সলভেন্ট ফ্রম বেসলাইন ওয়াই। তাহলে বেসলাইন থেকে কম্পাউন্ড যত দূর উঠেছে এক্স ডিভাইডেড বাই ওয়াই, এটা হবে আরএফ ভ্যালু। বলো তো আরএফ ভ্যালুর মান একের থেকে বেশি হবে কম হবে? আরএফ ভ্যালু, আরএফ ভ্যালুর মান কম হবে। একের থেকে সবসময় কম হবে। তাহলে আরএফ ভ্যালু অলওয়েজ লেস দ্যান কি হবে? 1 হবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, অলওয়েজ লেস দ্যান 1 হবে। তাহলে আরএফ ভ্যালু ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে যার আরএফ ভ্যালু বেশি তার অ্যাডজর্পশন কি? কম। তাহলে আরএফ ভ্যালুর সাথে অ্যাডজর্পশনটা ইনভার্সলি প্রপোর্শনাল। আরএফ ভ্যালুর সাথে অ্যাডজর্পশন ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো এবার, এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে দ্য স্পট অফ কালার কম্পোনেন্ট আর ভিজিবল অন টিএলসি ডিউ টু দেয়ার অরিজিনাল কালার। মনে করো তুমি একটা লাল কালারের কম্পাউন্ড একটা নীল কালারের কম্পাউন্ডকে সেপারেট করছো, তাহলে তুমি টিএলসি প্লেটের উপরে লাল কালার আর নীল কালারের কম্পাউন্ড দুটোকে আলাদা আলাদা ভাবে দেখতে পাবে, কারণ কম্পাউন্ড দুটো কালারফুল। কিন্তু কম্পাউন্ড দুটো যদি কালারফুল না হয় তাহলে তো তুমি তাদেরকে দেখতে পাবে না। কি বললাম বুঝতে পেরেছো? তার মানে হতে পারে তো তুমি যে কম্পাউন্ডটা সেপারেট করছো সেই কম্পাউন্ডটা কালারলেস, তাহলে তুমি তাকে কি করে রিকগনাইজ করবে? তাহলে এখানে তার জন্য টেকনিক আছে, এটা তোমাকে লাইন তুলে জিজ্ঞেস করতে পারে কি, the spot of colorless compounds which are invisible to the eye but fluorescent in ultraviolet light। হয়তো ভিজিবল হবে না চোখে, কিন্তু আলট্রাভায়োলেট লাইট দিলে তুমি হয়তো কালারটাকে দেখতে পাবে, ফ্লুরোসেন্ট অ্যাক্টিভ, ক্যান বি ডিটেক্টেড পুটিং দ্য প্লেট আন্ডার আলট্রাভায়োলেট লাইট। তাহলে ওই প্লেটটাকে, এই যে টিএলসি প্লেটটা তৈরি হলো, এটাকে আলট্রাভায়োলেট লাইটের উপরে রেখে আমরা কম্পাউন্ডে দেখতে পাবো। বুঝলাম? নেক্সট হচ্ছে আর একটা ডিটেকশন টেকনিক আছে। Another detection technique is to place the plate in a covered jar containing few crystal of iodine। এমন হতে পারে যে একটা আয়োডিনের একটা কন্টেনার আছে যার মধ্যে আয়োডিন আছে, তার মধ্যে প্লেটটাকে একটু কিছুক্ষণের জন্য রেখে দেবে। তাহলে কি হবে, যে জায়গাটাতে অর্গানিক কম্পাউন্ডটা আছে সেই জায়গাতে শুধু আয়োডিন গুলো অ্যাবজর্ব হবে।
তাহলে কম্পাউন্ডটা যদি কালারফুল নাও হয় তাহলে তুমি একটা ব্রাউন কালার দেখতে পাবে। কি বলতে চাইছি দেখো, স্পটস অফ কম্পাউন্ডস হুইচ অ্যাবজর্ব আয়োডিন উইল শো আপ ইন ব্রাউন স্পট। তাহলে যে স্পটটাতে কম্পাউন্ডটা থাকবে সেই জায়গাটাতে আয়োডিনটা থেকে স্পটটা ব্রাউন কালারের হয়ে যাবে। যদি এই দুটো টেকনিকের মধ্যে কোনোটাও না হয়, ফর এক্সাম্পল অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে একটা নতুন টেকনিক আছে। সামটাইমস an appropriate reagent may also spread on the plate. এমন একটা রিয়েজেন্টকে স্প্রে করব যে রিয়েজেন্টটা ওই যে কম্পাউন্ডটা থাকবে তার সঙ্গে রিঅ্যাকশন করে একটা কালার কম্পাউন্ড তৈরি করবে। ফর এক্সাম্পল নিনহাইড্রিন। অ্যামাইনো অ্যাসিড মে বি ডিটেক্টেড বাই স্প্রেইং দ্য প্লেট উইথ নিনহাইড্রিন সলিউশন। তাহলে নিনহাইড্রিন সলিউশন দিলে পিঙ্ক কালারের তৈরি করবে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে, তাহলে সেখানে তুমি কালারটা দেখতে পাবে। বুঝলাম? কনসেপ্ট একদম ক্লিয়ার? এটা কারো কোনো ডাউট? কোনো ডাউট আছে? না স্যার। ওকে, চলো। এবার দেখো, এই যে টেকনিকটা আমরা দেখলাম টিএলসি, এটা গ্র্যাভিটির উল্টো দিকে হচ্ছে, অ্যান্টি গ্র্যাভিটি, মানে সলভেন্টটা নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে। ঠিক এটার উল্টো প্রসেসটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফি হচ্ছে গ্র্যাভিটির দিকে, নিচের দিকে। তাহলে দেখো তো এখানে কি বলছে, কলাম ক্রোমাটোগ্রাফি ইনভলভ সেপারেশন অফ এ মিক্সচার ওভার এ কলাম অফ অ্যাডসর্বেন্ট। এটা স্টেশনারি ফেজ। তাহলে আমরা প্রথমে কি করব, এই পুরো যে কলামটা আছে এই কলামটার মধ্যে একটা স্টেশনারি ফেজ দিয়ে দেবো। এটা একটা টিউবের মতো, বুলেটের মতো, এর মধ্যে স্টেশনারি ফেজটা দিয়ে দেবো। স্টেশনারি ফেজটা আমার অ্যাডসর্বেন্ট, এর উপরে এই জায়গাতে আমি দেবো মিক্সচার অফ কম্পাউন্ড। এই জায়গাটাতে আমার কম্পাউন্ডটা আছে কি মিক্সচার অফ কম্পাউন্ড এবিসি, তিনটে কম্পাউন্ডের মিক্সচার ওখানে দেওয়া আছে। সলভেন্টটাকে আমি উপরের দিক থেকে রান করাবো, ইলুয়েন্ট যেটা আমার সলভেন্ট। তাহলে সলভেন্টটা যখন উপরের দিক থেকে নিচের দিকে নামবে, তখন বলতো কোন কম্পাউন্ডটা সব থেকে নিচে নামবে, যার অ্যাডজর্পশন বেশি না যার অ্যাডজর্পশন কম? যার অ্যাডজর্পশন এটা বেশি, কম। যার অ্যাডজর্পশন সবচেয়ে কম সে তাড়াতাড়ি নামবে। তাহলে যে তাড়াতাড়ি নামবে, মনে করো সিটার অ্যাডজর্পশন সবচেয়ে কম, তাহলে সি তাড়াতাড়ি নামছে, তারপরে বি নামবে, তারপরে এ নামবে। তাহলে তিনটে ডিফারেন্ট টাইমে নামবে। তাহলে আমি যদি এখানে টেস্ট টিউব নিই, টেস্ট টিউবের মধ্যে আমি আলাদা আলাদা ভাবে তিনটে কম্পাউন্ডকে কালেক্ট করতে পারবো। বুঝতে পেরেছি পারিনি? সেপারেশন টেকনিকটা বোঝা গেছে কিরকম? তাহলে এখানে দেখো কি বলতে চাইছে, তাহলে প্লেসড ইন এ গ্লাস টিউব, দ্য কলাম ইজ ফিটেড উইথ স্টপওয়ার্ক ইন লোয়ার এন্ড, দ্য মিক্সচার অফ অ্যাডসর্বড অন দ্য অ্যাডসর্বেন্ট ইজ প্লেসড ইন দ্য টপ অফ দ্য অ্যাডসর্বেন্ট। একদম উপরে দিয়ে দেওয়া হবে। কলাম ইজ প্যাকড ইন এ গ্লাস টিউব, দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইলুয়েন্ট which is a liquid or a mixture of liquid is allowed to flow down through the column slowly. Depending upon the degree of which the compound are adsorbed, complete separation takes place. The most readily adsorbed substance are retained near the top and other come down various distances of the column. তাহলে যে সব থেকে বেশি অ্যাডসর্ব হবে সে কলামের উপরের দিকে থাকবে। তাহলে তোমাকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে কলাম ক্রোমাটোগ্রাফিতে যেটা কলামের উপরের দিকে থাকবে টিএলসি তে, সেটা কোথায় থাকবে? টিএলসি প্লেটের নিচের দিকে। টিএলসি প্লেটের সেটা নিচের দিকে থাকবে কারণ অ্যাডসর্পশন তো বেশি। তাহলে সে বেশি উপরে উঠবে না, সে নিচের দিকে থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে টেকনিক, যেটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। তাহলে এটা হচ্ছে, এই দুটো হচ্ছে তাহলে আমাদের সেপারেশন টেকনিক, যেটা আমরা এখানে দেখলাম। বলো, কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। নেক্সট দেখো, পার্টিশন ক্রোমাটোগ্রাফি। পার্টিশন ক্রোমাটোগ্রাফি গত বছরের কোশ্চেনটা এখান থেকে ছিল, পার্টিশন ক্রোমাটোগ্রাফি। Partition chromatography is based on the continuous differential partition of component of a mixture of between stationary and mobile phases. পেপার ক্রোমাটোগ্রাফি লাইন তুলে প্রশ্ন,
পেপার ক্রোমাটোগ্রাফি ইজ এ টাইপ অফ পার্টিশন ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি আর টিএলসি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি এই দুটো অলমোস্ট সেম। অলমোস্ট পেপার ক্রোমাটোগ্রাফি and thin layer chromatography are almost same. In paper chromatography, একটা স্পেশাল কোয়ালিটি পেপার known as chromatography paper is used. এমন একটা পেপার আমরা নেব যেটার নাম হচ্ছে ক্রোমাটোগ্রাফি পেপার, সেই পেপারটাকে ইউজ করা হবে। Chromatography paper contains water trapped in it which act as a stationary phase. তাহলে ক্রোমাটোগ্রাফি যে পেপারটা থাকবে, মনে করো এটা একটা ক্রোমাটোগ্রাফি পেপার, এই ক্রোমাটোগ্রাফি পেপারের মধ্যে এরকম ছোট 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 জায়গা থাকবে, যে জায়গাগুলোর মধ্যে ওয়াটার ট্র্যাপড হয়ে থাকবে। এখানে ওয়াটার ট্র্যাপড হয়ে আছে, ওয়াটার ট্র্যাপড হয়ে আছে, ওয়াটার ট্র্যাপড হয়ে আছে, এরকম স্টেশনারি ফেসটা মানে সাইডটাতে ওয়াটার ট্র্যাপড হয়ে থাকবে। যে ট্র্যাপড ওয়াটারটাই এখানে স্টেশনারি ফেস। তাহলে পরীক্ষা তোমাকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, প্রশ্ন যে পেপার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেস কি? তাহলে পেপার বলা যাবে না। পেপার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেস পেপারটা নয়, স্টেশনারি ফেস কোনটা? যে ওয়াটারটা ওই পেপারের মধ্যে ট্র্যাপড হয়ে আছে। তাহলে ক্রোমাটোগ্রাফি পেপার কন্টেন্স ওয়াটার ট্র্যাপড ইন ইট হুইচ অ্যাক্ট অ্যাজ এ স্টেশনারি ফেস, হুইচ অ্যাক্ট অ্যাজ এ স্টেশনারি ফেস। তাহলে দেখো আমরা একটা ক্রোমাটোগ্রাফি পেপার নেব, স্ট্রিপ অফ ক্রোমাটোগ্রাফি পেপার spotted at the base with a solution of mixture is suspended in a suitable solvent or a mixture of solvent. একই রকম দেখো সেম, এটা একটা পেপার, এখানে এই ছবিটাতে দেখো এখানে একটা পেপার, পেপারের মধ্যে এখানে বেস লাইনের মধ্যে আমরা কম্পাউন্ডটাকে স্পট করেছিলাম, এই কম্পাউন্ডটা আস্তে আস্তে উপরের দিকে উঠেছে, এখানে স্পটটা চলে গেছে কম্পাউন্ডের। একই রকম টিএলসি যেমন, পেপার ক্রোমাটোগ্রাফিও তেমন, কিন্তু শুধু স্টেশনারি ফেসটা এখানে আলাদা। টিএলসি তে স্টেশনারি ফেসটা ওর উপরে, টিএলসির উপরে যে অ্যালুমিনা বা সিলিকা জেলটা থাকে সেটা, পেপার ক্রোমাটোগ্রাফির মধ্যে পেপারের মধ্যে যে ট্র্যাপড ওয়াটার আছে সেটা। তাহলে কি হবে কনসেপ্টটা? দিস নিচের দিক থেকে যে সলভেন্টটা পাঠাবো, দিস সলভেন্ট অ্যাক্ট অ্যাজ এ মোবাইল ফেস, নিচের সলভেন্টটা মোবাইল ফেস হিসেবে কাজ করবে। দ্য সলভেন্ট রাইজেস আপ দ্য পেপার বাই ক্যাপিলারি অ্যাকশন অ্যান্ড ফ্লোজ ওভার দ্য স্পট। তাহলে এখান থেকে ধরো সলভেন্টটা এরকম উপরের দিকে উঠছে, এর পাশ দিয়ে সলভেন্টটা ধীরে 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 উপরের দিকে উঠছে। তাহলে এখানে কি হবে? দ্য পেপার সিলেক্টিভলি রিটেন ডিফারেন্ট কম্পোনেন্ট অ্যাকর্ডিং টু দেয়ার ডিফারেন্সিয়াল পার্টিশন অফ দ্য টু ফেসেস। তাহলে এমন হতে পারে যে কম্পাউন্ডটা আমরা নিচ্ছি, সেই কম্পাউন্ডের ডিফারেন্ট পার্টিশন হচ্ছে, ঠিক আছে? এমন হতে পারে যে মনে করো তুমি একটা কম্পাউন্ড নিয়েছো, যে কম্পাউন্ডটা এখানকার ওয়াটারটাতে বেশি সলিবল, ট্র্যাপড ওয়াটারটাতে বেশি সলিবল, বাইরের সলভেন্টে কম সলিবল, তাহলে সে উপরের দিকে উঠতে চাইবে? উঠতে চাইবে না, স্বাভাবিক। তাহলে ট্র্যাপড ওয়াটারটাতে যদি বেশি সলিবল হয়, বাইরের দিকে সলভেন্টটা যেটা মুভ করছে, যেটা মোবাইল ফেস, তাতে যদি কম সলিবল হয়, তাহলে সেটা উপরের দিকে উঠতে চাইবে না। তাহলে রাইজেস ডিফারেন্ট কম্পোনেন্টস অ্যাকর্ডিং টু দেয়ার ডিফারেন্ট পার্টিশন ইন দ্য টু ফেজেস। তাহলে দ্য পেপার স্ট্রিপ so developed is known as chromatogram. The spot of the separated is a colored component are visible in different height from the position of the initial spot of the chromatogram. তাহলে যদি কালার কম্পোনেন্ট হয় তাহলে সেপারেট হবে, যদি কালার কম্পোনেন্ট না হয় তাহলে ডেভেলপ করাতে হবে। কালারটাকে ডেভেলপ করানোর জন্য কি করতে হয়? The spot of the separated colorless components may be observed either under ultraviolet light or by using appropriate spray reagent discussed in the layer chromatography, in thin layer chromatography. থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক একই রকম ভাবে এখানেও আমরা কালারটাকে ডেভেলপ করাতে পারি, আয়োডিন চেম্বারের মধ্যে দিয়ে বা নিম হাইড্রোজেন স্প্রে করে দিয়ে আমরা কালারটাকে ডেভেলপ করাতে পারি। বলো, সেপারেশন টেকনিক সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? সেপারেশন টেকনিক পরীক্ষাতে আসবে, একটা কোশ্চেন এখান থেকে হবে সেপারেশন টেকনিক থেকে। এবং যেহেতু, কেন বলতো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেপারেশন টেকনিক কেন ইম্পর্টেন্ট? কারণ এটা সবচেয়ে ভাইটাল একটা জায়গা। তুমি যে কোনো একটা ল্যাবরেটরিতে যখন কাজ করতে চাইবে, তোমাকে আগে এই জিনিসটা শিখতে হবে তো, যে কম্পাউন্ড কি করে পিউরিফাই করতে হয়, কম্পাউন্ড কি করে সেপারেট করতে হয়, কম্পাউন্ড কোন একটা পিওর কম্পাউন্ড কিনা সেটা কি করে জানতে হয়। তাহলে দেখো তো, মনে করো আমি তোমাকে একটা কম্পাউন্ড দিলাম, বললাম যে কম্পাউন্ডটা পিওর কিনা তুমি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি দেখে চেক করো, কি করবে তুমি? কম্পাউন্ডটা পিওর কিনা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি দিয়ে চেক করো।
তাহলে তুমি যখন থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিক টিএলসি প্লেটটাকে ডেভেলপ করাবে, এটা মনে করো বেস লাইন, ডেভেলপ করিয়ে যদি তুমি দেখো যে মোর দ্যান ওয়ান স্পট পাচ্ছ, তার মানে কম্পাউন্ডটা পিওর না। কি বললাম বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ তার স্যার। মানে কম্পাউন্ডের মধ্যে মিক্সচার আছে। তাহলে তুমি একটা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি যেটা কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে, তুমি একটা কম্পাউন্ড পিওর কি পিওর না বলে দিতে পারবে। বা তোমাকে একটা কম্পাউন্ড দিলাম, আমি বললাম যে এই কম্পাউন্ডটা এই কম্পাউন্ড কিনা দেখো তো চেক করে। হয়তো আমি তোমাকে বললাম যে আমি তোমাকে একটা ক্যাফিন দিলাম, ক্যাফিনের একটা মলিকিউল দিলাম, একটা কম্পাউন্ড দিলাম, আমি বললাম যে দেখো তো এটা ক্যাফিন মলিকিউলই কিনা। তুমি কি করবে? তুমি একটা থিন লেয়ার ডেভেলপ করবে। থিন লেয়ার ডেভেলপ করার সময় এবার তুমি কি করবে, রেফারেন্স হিসেবে তোমার কম্পাউন্ডে একটা স্পট বানাবে, আর অরিজিনালি ক্যাফিন নিয়ে সের একটা স্পট বানাবে। এবার দুটো ইলিমেন্ট করবে। তুমি যদি দেখো যে ক্যাফিনটা এত দূর উঠেছে কিন্তু তোমার কম্পাউন্ডটা এত দূর উঠেছে, তাহলে ওটা ক্যাফিন নয়, কারণ দুটোই তো সেম ডিস্টেন্স উঠতো যদি ক্যাফিন হতো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আরএফ স্যার। ভ্যালু সেম কম্পাউন্ডের ক্ষেত্রে সেম হবে। তাহলে আরএফ ভ্যালু যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে কম্পাউন্ডটাও ডিফারেন্ট হবে। আরএফ ভ্যালু ডিফারেন্ট হয়ে গেলেই কম্পাউন্ডটা কি হয়ে যাবে বলো? ডিফারেন্ট কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা গেল আমাদের সেপারেশন টেকনিক। এবার আমরা চলে আসি কোয়ালিটেটিভ অ্যানালিসিস অফ অর্গানিক কম্পাউন্ড। কোয়ালিটেটিভ অ্যানালিসিস আর কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, এই দুটো জিনিস ভালো করে পড়তে হবে, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ অ্যানালিসিস মানে কি? কোয়ালিটেটিভ মানে জাস্ট কোন একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কোন কোন এলিমেন্ট আছে আমরা সেটা বলবো, কতটা পরিমাণে আছে সেটা বলার দরকার নেই। কোয়ালিটেটিভ মানে কি কি আছে। তাহলে মনে করা যাক একটা অর্গানিক কম্পাউন্ড নেওয়া হলো, তাহলে দ্য এলিমেন্ট প্রেজেন্ট ইন অর্গানিক কম্পাউন্ডস আর কার্বন, হাইড্রোজেন, in addition to this they may also contain oxygen, nitrogen, sulfur, halogen and phosphorus. তাহলে এই কম্পোনেন্ট গুলো, এই এলিমেন্ট গুলো কোন একটা অর্গানিক কম্পাউন্ডে আছে কি নেই, শুধু এইটুকু বলাটাকে বলা হবে কোয়ালিটেটিভ। এরপরেই আমরা শিখবো কোয়ান্টিটেটিভ। তখন আমরা দেখব যে কোন একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন আছে, কতটা পরিমাণে নাইট্রোজেন আছে সেটা হবে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটিটাও বলবো তখন, সেই অ্যানালিসিসটাও আমরা দেখব। তাহলে প্রথমে আসো ডিটেকশন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন। তার আগে আমাকে বলো, তোমাকে ধরো আমি ওয়াটার দিলাম এক গ্লাস, সেটা ওয়াটার কি ওয়াটার না তুমি কি করে টেস্ট করবে? কি করে টেস্ট করবে? তোমাকে একটা ওয়াটারের মতো দেখতেও একটা লিকুইড দিয়ে দিতে পারি, তাহলে কোন একটা কম্পাউন্ড ওয়াটার কি ওয়াটার না তুমি কিভাবে টেস্ট করবে বলো? খেয়ে তো দেখবে না নিশ্চয়ই, অ্যাসিডও হতে পারে। এমন একটা টেকনিক বলো যেটা দেখে যে তুমি একটা ওয়াটারকে কেমিক্যালি টেস্ট করতে পারবে যে এটা ওয়াটার। বলো বলো তাড়াতাড়ি বলো। কোনো বুদ্ধি পাচ্ছ না? একজনও বুদ্ধি পাচ্ছ না? স্যার কোনো কম্পাউন্ড যেটা ওয়াটারে সলিউবল সেরকম কোনো কম্পাউন্ড দিয়ে দেখা যাবে না? হয়তো তুমি যেটা ভাবছো সেটা, যে কম্পাউন্ডটা নিয়েছো সেটা ওয়াটারেও সলিউবল হতে পারে, ওই যেটা আমি তোমাকে দিয়েছি তাতেও সলিউবল হতে পারে। তাহলে তো তুমি বুঝতে পারবে না, না? হয়তো তুমি সুগার নিলে, আমি তোমাকে অ্যাসিটনও দিলাম, ওয়াটার দিলাম, সুগার তো অ্যাসিটনতেও সলিউবল হয়ে যাবে, ওয়াটারেও সলিউবল হয়ে যাবে, তাহলে তাহলে তো বুঝতে পারবে না তুমি অ্যাসিটন না ওয়াটার। ওয়াটারকে চেক করে, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন তাই না? এই কোশ্চেনটা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে তোমাকে এক গ্লাস ওয়াটার দেওয়া হয়েছে, কেমিক্যালি তুমি কি করে টেস্ট করবে যে এটা ওয়াটার। সিম্পল। তোমাকে যদি আমি বলি যে কপার সালফেটের কালার কি, কি বলবে? ব্লু। ব্লু। আর এটাই হয়ে যাবে ভুল। কপার সালফেট অ্যাকচুয়ালি কালারলেস। কপার হ্যাঁ, ওটা সালফেট, কিন্তু ওয়াটার থাকলে তখন হ্যাঁ, ব্লু হবে। কপার সালফেট যদি পেন্টাহাইড্রেট হয় তাহলে এটার নাম ব্লু ভিট্রিয়াল, তখন এর কালারটা হচ্ছে ব্লু। তাহলে তুমি কি করবে? কপার সালফেট নেবে, অ্যানহাইড্রাস কপার সালফেট নিয়ে সেটা সলিউশনটার মধ্যে দেবে, যে লিকুইডটা আমি তোমাকে দিয়েছি, যদি দেখো লিকুইডটা ব্লু হয়ে গেল তাহলে সেটা ওয়াটার।
কি বললাম, বোঝা গেল? তাহলে কপার সালফেট পেন্টাহাইড্রেট হচ্ছে ব্লু। তাহলে এটা হচ্ছে ওয়াটারের টেস্ট। কোন একটা জায়গায় ওয়াটারকে আমরা টেস্ট করি এইভাবে, কপার সালফেট পেন্টাহাইড্রেট কালারলেস, সেটা বা সেটার মধ্যে যদি আমরা দিই তাহলে what? তাহলে দেখো এবার কি করছে, দেখো স্যার কোন একটা কম্পাউন্ড, হ্যাঁ বলো। স্যার বলছি বয়লিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট দিয়ে বোঝা যাবে না? বয়লিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট, 100 বয়লিং পয়েন্ট অন্য কোনো লিকুইডেরও হতে পারে। মিক্সচার অফ লিকুইড যদি দিই তাহলেও তো বয়লিং পয়েন্ট 100 হতে পারে, তাই না? আচ্ছা হতেই পারে অন্য কোনো লিকুইডের। এটা সব থেকে সহজ পদ্ধতি হলো না, তুমি কপার সালফেট নিলে দিয়ে দিলে ব্লু হয়ে গেল কপার, তাহলে ওয়াটার ওটা। তাহলে দেখো হ্যাঁ। কার্বন অ্যান্ড হাইড্রোজেন আর ডিটেক্টেড বাই হিটিং দ্য কম্পাউন্ড উইথ কপার অক্সাইড। তাহলে তুমি কার্বন যদি কম্পাউন্ডের মধ্যে থাকে, কপার অক্সাইডের সাথে রিঅ্যাকশন করো, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস দেবে। কার্বন ডাই অক্সাইড গ্যাস যেই বেরোবে, তুমি এটাকে লাইম ওয়াটারের মধ্যে দিয়ে পাস করাবে, লাইম ওয়াটার কি হয়ে যাবে, টার্বিড হয়ে যাবে। আবার এক্সেস কার্বন ডাই অক্সাইড পাস করালে আবার লাইম ওয়াটারটা কি হয়ে যাবে বলো, আবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইডটা টেস্ট করে নিলাম, প্রেজেন্ট ইন এ কম্পাউন্ড ইজ অক্সিডাইজড কার্বন ডাই অক্সাইড টেস্টেড উইথ লাইম ওয়াটার হুইচ ডেভেলপস টার্বিডিটি। তাহলে এই কার্বন ডাই অক্সাইডটাকে টেস্ট করবো যে এটা কার্বন ডাই অক্সাইড কিনা, তাহলে বলবো কম্পাউন্ডের মধ্যে কার্বন আছে, হয়ে গেল। হাইড্রোজেন যদি থাকে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে, কপার সালফেটের মধ্যে দিলে ওয়াটার তৈরি করবে। যে ওয়াটারটাকে আমরা কপার সালফেটের মধ্যে দেবো, যেটা কপার সালফেট হোয়াইট কালারের, তাহলে এটা কপার সালফেট পেন্টাহাইড্রেট হয়ে যাবে ব্লু কালারের। তাহলে আমরা সেখান থেকে টেস্ট করে নিলাম যে এটা ওয়াটার। তাহলে ওয়াটার যদি তৈরি হচ্ছে তার মানে কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন আছে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনটা ওয়াটারে কনভার্ট হবে, টেস্টেড উইথ অ্যানহাইড্রাস কপার সালফেট হুইচ টার্নস ব্লু। আর কার্বন ডাই অক্সাইডটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে চুন জলের মধ্যে দিয়ে পাস করালে ক্যালসিয়াম কার্বনেটের টার্বিড এ তৈরি করবে, টার্বিডিটি দেখাবে ক্যালসিয়াম কার্বনেটে, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে কোন একটা কম্পাউন্ডের মধ্যে কার্বন আছে কি নেই, হাইড্রোজেন আছে কি নেই, সেটা আমরা টেস্ট করে নিতে পারবো। নেক্সট আছে ডিটেকশন অফ আদার এলিমেন্টস, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। টেকনিকটা ভালো করে বুঝবে, আগে স্টেপটা ভালো করে বুঝবে, তাহলে সবকিছু বুঝে যাবে কনসেপ্ট। আমাদের কাছে ল্যাবরেটরিতে এক ধরনের টিউব পাওয়া যায় যেটার নাম হচ্ছে ফিউশন টিউব। তোমরা কখনো কেউ ল্যাসাইন টেস্ট করেছো? এখানে কেউ আছে নাইট্রোজেনের টেস্ট করেছো? শুভ করেছো ল্যাসাইন টেস্ট? 11-12 করতে হতো প্র্যাকটিক্যাল পরীক্ষায়। দেখো এরকম একটা টিউব পাওয়া যায় খুব ছোট, যেটার নাম হচ্ছে ফিউশন টিউব। এটার নামই ফিউশন টিউব। ফিউশন টিউবের মধ্যে আমরা ছোট্ট এক টুকরো সোডিয়াম নেব, একটা টুকরো ছোট্ট সোডিয়াম নিয়ে এটাকে হালকা করে হিট করব। হিট করলে সোডিয়ামটা অ্যাক্টিভেটেড হবে, মানে সোডিয়ামটা একটু মেল্ট করে যাবে, সোডিয়ামটা অ্যাক্টিভেটেড হবে। এবার এর মধ্যে আমার যে অর্গানিক কম্পাউন্ডটা আছে সেই অর্গানিক কম্পাউন্ডের একটা পিঞ্চ অফ অর্গানিক কম্পাউন্ড আমরা দেবো, যে অর্গানিক কম্পাউন্ডটা আমি টেস্ট করতে চাইছি সেই অর্গানিক কম্পাউন্ডটা দেবো। দেওয়ার পরে আমরা এটাকে স্ট্রংলি হিট করব। তারপরে এটাকে হিট করব কিরকম, স্ট্রংলি হিট করব, স্ট্রংলি হিটেড মানে রেড হট করে দেবো, এত হিট করব যেন এই টেস্ট টিউবের এই জায়গাটা যেন একদম রেড হয়ে যায়, রেড হট। তাহলে রেড হট করা হবে এটাকে। এবার কি করা হবে, এরকম একটা মর্টার টাইপের জিনিস থাকবে, এটা একটা চিনেমাটির তৈরি একটা পাত্র মতো, এটাকে বলা হয় এ। আর এখানে থাকবে একটা গুঁড়ো করার জন্য একটা পিস্টল টাইপের জিনিস, মানে একটা হামানদিস্তা টাইপের। এর মধ্যে নেওয়া হবে ডিস্টিলড ওয়াটার। কি নেওয়া হবে, ডিস্টিলড ওয়াটার। ডিস্টিলড ওয়াটারের মধ্যে কোনো থাকবে না, আয়ন থাকবে না, পুরো ডিস্টিলড ওয়াটার, পিওর 100% পিওর ওয়াটার, ডিস্টিলড ওয়াটার। এই টেস্ট টিউবটাকে যেই ডিস্টিলড ওয়াটার, এই হট টেস্ট টিউবটাকে যেই ডিস্টিলড ওয়াটারে টাচ করাবো, সাথে সাথে এই নিচের দিকটা এখান থেকে ক্র্যাক হয়ে যাবে।
কারণ ওটা তো হট ছিল, ডিস্টিল ওয়াটারে দিলেই ভেঙে যাবে, বা না ভাঙলেও আমরা এই মটরটা দিয়ে ওটাকে ভাঙবো, ভেঙে গুঁড়ো 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 করে নেবো। তাহলে এই যে সলিউশনটা, এখানে যে কম্পাউন্ডার যে এক্সট্রাক্টটা তৈরি হয়েছে, সেই এক্সট্রাক্টটা এখানে সলিউশনে ওয়াটারের সঙ্গে মিক্স হয়ে গেল। এবার আমরা এটাকে ফিল্টার করাবো, এই সলিউশনটাকে ফিল্টার করাবো। করার পরে আমরা মনে করো একটা বিকারের মধ্যে এই সলিউশনটাকে নেব। তাহলে এই সলিউশনটার মধ্যে কি আছে বলো? সলিউশনটার মধ্যে সোডিয়াম নিয়েছিলাম, যার মধ্যে কম্পাউন্ডটাকে নিয়ে হিট করেছি। হিট করার পর সেটাকে হাইলি হিট করার পর ওই সলিউশনটাকে ওটা একটা ডিস্টিলড ওয়াটারের মধ্যে ডিসলভ করিয়েছি, করে ফিল্টার করে আমরা একটা সলিউশন বানিয়েছি, যে সলিউশনটাকে বলা হবে ল্যাসাইন এক্সট্রাক্ট। ল্যাসাইন এক্সট্রাক্ট বা ল্যাসাইন সলিউশন তুমি বলতে পারো। এবার দেখো, এবার আবার কোশ্চেনটা এবার এখান থেকে, তাহলে এটা টেকনিকটা এটা। এবার এখান থেকে পড়ো কি বলছে দেখো, কোন কোন কম্পোনেন্ট আমরা এই টেকনিকের মাধ্যমে, কোন কোন কম্পোনেন্ট আমরা এই টেকনিকের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। কোন কোন এলিমেন্ট? নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন এন্ড ফসফরাস প্রেজেন্ট ইন অ্যান অর্গানিক কম্পাউন্ড আর ডিটেক্টেড বাই ল্যাসাইন টেস্ট। তাহলে ল্যাসাইন টেস্টের মাধ্যমে এদেরকে আমরা ডিটেক্ট করতে পারি। The elements present in the compound are converted from covalent form into the ionic form by fusing to the compound with sodium metal. তাহলে আমরা সোডিয়াম মেটাল দিয়ে যখন কম্পাউন্ডটাকে ফিউজ করছি, তখন যে এলিমেন্ট গুলো আছে কম্পাউন্ডের মধ্যে, সেই এলিমেন্ট গুলো সব আয়নিক কম্পাউন্ডে কনভার্ট হবে। কি রকম? যদি কার্বন নাইট্রোজেন থাকে, তারা সোডিয়ামের সঙ্গে রিঅ্যাকশন করে সোডিয়াম সায়ানাইড হবে। যদি কম্পাউন্ডের মধ্যে সালফার থাকে, তারা সোডিয়ামের সঙ্গে রিঅ্যাকশন করে সোডিয়াম সালফাইড হবে। যদি সোডিয়ামের কোনো হ্যালোজেন থাকে, তাহলে তারা সোডিয়ামের সঙ্গে রিঅ্যাকশন করে সোডিয়াম হ্যালাইড হবে। তাহলে এইভাবে কম্পাউন্ড গুলো আয়নিক কম্পাউন্ডে চেঞ্জ হয়ে যাবে। অত হাই হিটে আমরা কোভালেন্ট কম্পাউন্ডটাকে, অর্গানিক মলিকিউলটাকে ভেঙে আয়নিক কম্পাউন্ড তৈরি করলাম। কার আয়নিক কম্পাউন্ড তৈরি করলাম? সোডিয়ামের আয়নিক কম্পাউন্ড তৈরি করলাম। আর এখানকার যে কার্বন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, এগুলো যেগুলো আছে, এই অর্গানিক কম্পাউন্ড গুলোকে, এগুলো সব অর্গানিক কম্পাউন্ডটা থেকে আসবে। এখানে কি লিখেছে দেখো, সায়ানাইড, সালফাইড and halide of sodium so formed on sodium fusion are extracted from the fused mass by boiling with distilled water. Fused mass মানে যে মাসটাকে ওই যে আমরা প্রথমে ফিউজড করলাম, ভালো করে রেড হট করলাম, ওই ফিউজড মাসটা থেকে বয়লিং ডিস্টিলড ওয়াটারের মধ্যে দিয়ে আমরা সেটাকে এক্সট্রাক্ট করেছি। দ্য এক্সট্রাক্ট নোজ অ্যাজ সোডিয়াম ফিউশন এক্সট্রাক্ট বা ল্যাসাইন্স এক্সট্রাক্ট। তাহলে এক্সট্রাক্টটাকে বলা হয় সোডিয়াম ফিউশন এক্সট্রাক্ট বা ল্যাসাইন এক্সট্রাক্ট। এবার সেই সোডিয়াম ফিউশন এক্সট্রাক্টটাকে এখানে কি করা হচ্ছে দেখো, টেস্ট ফর নাইট্রোজেন। নাইট্রোজেন টেস্ট করছি কিভাবে দেখো, এর একটা পার্ট নেওয়া হবে। The sodium fusion extract is boiled with iron 2 sulfate and then acidified with concentrated H2SO4. তাহলে প্রথমে কি করতে হবে দেখো, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে কিন্তু, হ্যাঁ ভালো করে শুনবে মনোযোগ দিয়ে, এবং এই লাইন গুলোকে ভালো করে বুঝতে হবে প্রতিটা লাইন। এটা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির ব্যাপার, আর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন আসে। এখান থেকে না হোক অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল আর একটা জায়গা আছে, সেখান থেকেও কোশ্চেন আছে, ডিটেকশন অফ ফাংশনাল গ্রুপস, সেখানেও কোশ্চেন আসতে পারে। তাহলে প্রথমে Fe2+ দিয়ে হিট করতে হবে, তারপরে তার মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দিতে হবে, সালফুরিক অ্যাসিড। The formation of Prussian blue color confirms the presence of nitrogen. Prussian blue এক ধরনের কালারের নাম, মানে এটা কালারের একটা, যেমন আমরা বলি নেভি ব্লু, ঠিক আছে না, ডিপ ব্লু, সেরকম প্রুশিয়ান ব্লু এটা একটা কালার টাইপ। প্রুশিয়ান ব্লু কালার তোমরা দেখবে অনেক জায়গাতে আছে প্রুশিয়ান ব্লু কালার। তাহলে প্রুশিয়ান ব্লু একটা কালার, এটাকে প্রুশিয়ান ব্লু কালার বলা হবে। তাহলে ওইরকম কালার যদি তৈরি হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কম্পাউন্ডটা কেমন, কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন প্রেজেন্ট আছে। তাহলে কি হয় ঘটনাটা সেটা দেখো।
তাহলে আমাদের মধ্যে সায়ানাইড আছে, যদি নাইট্রোজেন থাকে তাহলে নাইট্রোজেন সায়ানাইডে কনভার্ট হবে, এবং সেই সায়ানাইডটাকে আমরা কি করব, সায়ানাইডটাকে প্রথমে Fe2+ দিয়ে হিট করেছি, তাহলে এটা ফেরো হেক্সা সায়ানিডো ফেরেট তৈরি করবে। তাহলে এখানে লেখা আছে দেখো, সোডিয়াম সায়ানাইড ফার্স্ট রিঅ্যাক্ট উইথ আয়রন 2 সালফেট এন্ড ফর্ম সোডিয়াম হেক্সা সায়ানিডো ফেরেট। তাহলে সোডিয়াম হেক্সা সায়ানিডো ফেরেট তৈরি করবে। অন হিটিং উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সাম আয়রন 2 আয়ন্স আর অক্সিডাইজ টু আয়রন 3 আয়ন্স। তাহলে এখানে যখন হিট করছি Fe3+ আয়নে অক্সিডাইজ হচ্ছে, এই Fe3+টা Fe2+ এর সঙ্গে এই কম্পাউন্ডটা তৈরি করবে, যে কম্পাউন্ডটার কালার হচ্ছে প্রুশিয়ান ব্লু। এই কম্পাউন্ডটাকে কি বলবো দেখো, এখানকার অক্সিডেশন নাম্বার হচ্ছে +2 আর বাইরের অক্সিডেশন নাম্বার হচ্ছে +3। ইম্পর্টেন্ট এটা। তাহলে এর বাইরে যে আয়রনটা আছে, এই আয়রনটার অক্সিডেশন নাম্বার +3, ভিতরের আয়রনটার অক্সিডেশন নাম্বার +2। পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করতে পারে এই স্ট্রাকচারটা দিয়ে, প্রুশিয়ান ব্লু কালার দিয়ে আয়রনটাকে স্টার মার্ক দিয়ে বলতে পারে আয়রনের অক্সিডেশন নাম্বার বলো। তাহলে ভিতরে যেটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভিতরে যে আয়রনটা আছে তার অক্সিডেশন নাম্বার +2, বাইরে যে আয়রনটা আছে তার অক্সিডেশন নাম্বার হচ্ছে +3। ওই জন্য এটাকে বলা হবে ফেরি ফেরোসায়ানাইড। ফেরি ফেরোসায়ানাইড, ফেরি মানে অক্সিডেশন নাম্বার 3, ফেরো মানে অক্সিডেশন নাম্বার 2, তাহলে এটাকে বলা হবে ফেরি ফেরোসায়ানাইড। কি বললাম, বোঝা গেল? হুইচ টু দ্য সোডিয়াম হেক্সাসায়ানিডোফেরেট 2 টু প্রোডিউস আয়রন 3 হেক্সাসায়ানিডোফেরেট 2। তাহলে আয়রন 3 হেক্সাসায়ানিডোফেরেট 2, যেটার নাম হবে ফেরি ফেরোসায়ানাইড, হুইচ ইজ প্রুশিয়ান ব্লু কালার। বলো, কারো কোনো ডাউট আছে? না স্যার। তাহলে এইটুকু একদম ক্লিয়ার। কোনটার অক্সিডেশন নাম্বার কি তোমাকে কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করতে পারে, প্রুশিয়ান ব্লু কালারের কম্পাউন্ডটা দিয়ে দিল, দিয়ে বা তোমাকে এরকম বলতে পারে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রুশিয়ান ব্লু কালার। কম্পাউন্ড তোমাকে দেখতে হবে, আয়রনের অক্সিডেশন নাম্বার উল্টো পাল্টা করে দেবে, কখনো 2 কখনো 3 বাইরে 2 ভিতরে, এরকম করে উল্টো পাল্টা করে দিলেই তো হবে না তখন। তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে, অক্সিডেশন নাম্বার ভিতরেরটা 2, বাইরেরটা হবে 3। ক্লিয়ার? নেক্সট হচ্ছে টেস্ট ফর সালফার। কোন একটা কম্পাউন্ডের মধ্যে সালফার আছে কিনা দেখতে হবে। তাহলে সেই সোডিয়াম ফিউশন এক্সট্রাক্টটা নেবো, আবার ওটার একটা পার্ট নেবো, একবারে কিন্তু শেষ করে দেবো না পুরোটা, আলাদা আলাদা পার্টের ছোট ছোট করে টেস্ট টিউবের মধ্যে নেবো। প্রথমে আমরা 1 নম্বর টেস্ট করছি সালফারের। তাহলে দা সোডিয়াম ফিউশন এক্সট্রাক্ট ইজ অ্যাসিডিফাইড উইথ অ্যাসিডিক অ্যাসিড এন্ড লেড অ্যাসিড ইজ অ্যাডেড টু ইট। তাহলে লেড অ্যাসিডের যেই অ্যাড করবো অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে, লেড সালফাইডের যদি ব্ল্যাক প্রেসিপিটেট করে তাহলে বুঝতে হবে সেখানে সালফাইড ছিল। তাহলে এ ব্ল্যাক প্রেসিপিটেট অফ লেড ইজ indicated the presence of sulfur. Lead sulfide black precipitate করবে, সালফাইড আছে। নাম্বার বি, on treating with sodium fusion extract with sodium nitroprusside। সোডিয়াম নাইট্রোপ্রোসাইড হচ্ছে এটা Na2FeCN5NO, এটা হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড কম্পাউন্ডের নাম, এখানে Na2 আছে। appearance of a violet color further indicate the presence of sulfur। এই যে এনোটা আছে, এই এনোর অক্সিডেশন নাম্বার কত পরীক্ষা জিজ্ঞেস করে, বলো। এনোটা নিউট্রাল না প্লাস? এনো তো 2 রকমের হতে পারে, এনো নিউট্রাল হতে পারে, এনো প্লাস হতে পারে। তাহলে অক্সিডেশন নাম্বারটা কত এনোর, প্লাস হবে না নিউট্রাল হবে এনোটাই? জিরো। জিরো, জিরো না প্লাস? দেখো তো এখানে আয়রনটা আছে আয়রন 2, তাহলে এবার বলো কি হবে এটা? +1 স্যার। +1। তাহলে এটা হয়ে +1। হ্যাঁ, তাহলে এটা NO প্লাস হিসেবে আছে। তাহলে পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, দেখবে তোমরা প্রশ্ন পাবে, এই যে সোডিয়াম নাইট্রোপ্রোসাইডে এনোটা কি, NO প্লাস লিগ্যান্ড না NO লিগ্যান্ড, নিউট্রাল লিগ্যান্ড? ওটা NO প্লাস লিগ্যান্ড, ঠিক আছে। যে NO প্লাস লিগ্যান্ডটা সালফাইড 2- থেকে এসে NOS তৈরি করছে। ওকে, সবাই ক্লিয়ার এটুকু? তাহলে এই কালারটা হচ্ছে ভায়োলেট।
NOS যখন হয়ে যাবে তখন এর কালারটা ভায়োলেট হয়ে যাবে। ওকে, এবার দেখো আরেকটা কম্পাউন্ড আছে, আরেকটা রিঅ্যাকশন আছে। ইন কেস নাইট্রোজেন এন্ড সালফার বোথ আর প্রেজেন্ট ইন দ্য অর্গানিক কম্পাউন্ড, যদি নাইট্রোজেন আর সালফার দুটো একই সঙ্গে প্রেজেন্ট থাকে, দেখা গেল তুমি নাইট্রোজেনের টেস্ট করলে ল্যাসাইন টেস্ট দিল, সালফারের টেস্ট করলে সালফার টেস্ট দিল, দুটোই পজিটিভ টেস্ট দিল, তাহলে দুটোই যদি একই সঙ্গে প্রেজেন্ট থাকে তুমি কি করে বুঝবে? প্রথমে তুমি সোডিয়াম থায়োসায়ানাইড ফর্ম, ইট গিভস ব্লাড রেড কালার and no Prussian blue since there are no free cyanide ions. এই লাইনটা এখানে ইম্পর্টেন্ট, আমি এখানে এটাকে সুন্দরভাবে হাইলাইট করে দিচ্ছি যে যদি মনে করো সালফার আর নাইট্রোজেন দুটো একই সঙ্গে থাকে তাহলে তুমি কিন্তু প্রুশিয়ান ব্লু পাবে না। তার মানে ধরো তুমি প্রুশিয়ান ব্লু কালার পেলে না কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে, তাহলে তুমি কি বলতে পারো যে কম্পাউন্ডটাতে নাইট্রোজেন নেই? ভালো করে বুঝবে কনসেপ্টটা। তুমি একটা কম্পাউন্ড চেক করলে, চেক করে দেখলে যে তার মধ্যে নাইট্রোজেন নেই, প্রুশিয়ান ব্লু কালার দিচ্ছে না, মানে নাইট্রোজেন নেই না, প্রুশিয়ান ব্লু কালার দিচ্ছে না, প্রুশিয়ান ব্লু কালার দিচ্ছে না, এটা কনফার্মেশন টেস্ট নয় যে নাইট্রোজেন নেই। কারণ প্রুশিয়ান ব্লু যদি সালফার আর নাইট্রোজেন একই সঙ্গে থাকে তাহলে সেখানে তো কোনো সায়ানাইড আয়ন থাকবে না, সেখানে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? কিসে কনভার্ট হয়ে যাবে? কিসে কনভার্ট হয়ে যাবে? SCN-। তাহলে সেটা তো প্রুশিয়ান ব্লু কালার দেবে না, তাহলে নাইট্রোজেন আছে তবুও প্রুশিয়ান ব্লু কালার দেবে না। তাহলে তুমি যখনই দেখবে সালফার আছে, নাইট্রোজেন হয়তো পাওনি, তোমাকে সাথে সাথে এই টেস্টটা করতে হবে, যেটা কি যে এটাকে Fe3+ সলিউশনের মধ্যে দিতে হবে। Fe3+ সলিউশনের মধ্যে দিলে এটা যদি রেড ব্লাড হয়, ব্লাডের মতো যদি কালারটা চলে আসে, তাহলে বুঝতে হবে যে কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেনও আছে, সালফারও আছে। একদম ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। Good. তাহলে if sodium fusion is carried out in excess of sodium, the thiocyanate decomposes to yield cyanide. তাহলে যদি এক্সেস সোডিয়াম থাকে আবার, তাহলে থায়োসায়ানাইড আবার এই কিভাবে সায়ানাইডের টেস্ট হবে অফ দ্য সালফাইড, দিস গিভস ইউজুয়াল টেস্ট। তাহলে তখন আবার সায়ানাইডে নাইট্রোজেনের টেস্ট দেবে, আবার সালফারের টেস্টটা দেবে। ওই জন্য ফিউশন করার সময় ফিউশনটাকে খুব ভালোভাবে করতে হবে। যদি তুমি অর্ধেক ফিউশন করে রাখো তাহলে হয়তো তোমার সায়ানাইডটা আইসোসায়ানাইড হয়ে গেছে, তাহলে তুমি নাইট্রোজেন সালফার দুটো টেস্টের মধ্যে তুমি প্রবলেম হয়ে যাবে। ওই জন্য সোডিয়ামটা বেশি পরিমাণে নিয়ে এক্সট্রাক্টটাকে ভালোভাবে করতে হবে। তাহলে যদিও সালফার বা নাইট্রোজেন থাকে তাহলে যেন সালফারটা সালফাইড হয় আর নাইট্রোজেনটা যেন সায়ানাইড হয়, তাহলে সালফার এবং সায়ানাইড দুটোরই টেস্ট তুমি পাবে। নাইট্রোজেন প্রুশিয়ান ব্লু পাবে, সালফারের ক্ষেত্রে তুমি সোডিয়াম নাইট্রোক্সাইড টেস্টও পাবে।